বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এক প্রকার ভালো আছি। যাই হোক, আমি আজকে তোমাদের সামনে 2022 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী এবং তাদের উদ্দেশ্যে অ্যাসাইনমেন্ট, যে সমস্ত অ্যাসাইনমেন্টের তোমরা লিখে উত্তর জমা দিয়েছো, তার মধ্যে প্রথম সপ্তাহে যে হিসাব বিজ্ঞানে যে অ্যাসাইনমেন্ট ছিল, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে, সেটা অ্যাসাইনমেন্টের পেপার আমার হাতে পৌঁছেছে। আমি দেখেছি অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে তোমাদের অ্যান্সারের মধ্যে। তো আমি তোমাদের নিজেদের মূল্যায়নের স্বার্থে আমি প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, গৌতম এন্টারপ্রাইজ নামক যে একটি অঙ্ক ছিল, সেই অঙ্করই আমি আজকে তোমাদের একটি সমাধান স্ক্রিনে কিছুক্ষণের মধ্যেই এটা দেখাবো। তো আমি আজকের ক্লাসের শুরুতেই আমার পক্ষ থেকে, আমার এমএগনি কলেজের পক্ষ থেকে এবং আমার হুসেইনস অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে আমি প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমার এমএগনি আদর্শ কলেজের শিক্ষার্থী তোমরা যারা আছো, তাছাড়া যারা আমার এই ক্লাসগুলো নিয়মিত ফলো করে থাকো, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তোমরা যারা, সকলের প্রতি আমি প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি যারা আজকে প্রথমবারের মতো যারা আমার ক্লাসে জয়েন করলে তাদের উদ্দেশ্যে আমার পরিচয়। আমি মোহাম্মদ মুতাহির হোসেন, সিনিয়র প্রভাষক, এমএগনি আদর্শ কলেজ, কুলোড়, মৌলভীবাজার। যাক, আমি আজকে তোমাদের সামনে যে অঙ্কটি সমাধান করব, সেটি তোমরা অ্যাসাইনমেন্টে অলরেডি উত্তর লিখে জমা দিয়েছো। তো এটা তোমাদের নিজেদেরকে একটু জাস্টিফাই করে দেখার জন্য, তোমরা কতটুকু ভুল করলে কতটুকু শুদ্ধ করলে তা মিলিয়ে দেখার জন্য আমি অঙ্কটা করে দিয়েছি। আমি চাইলে আগে করে দিতে পারতাম, কারণ আগে যদি আমি আনসারটা করে দিতাম তাহলে এটা তোমরা দেখেই এটার আনসার লিখে দিতে পারতে। বিভিন্ন অনলাইন, বিভিন্ন ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন শিক্ষকরা আগেই ফেসবুকে, ইউটিউবে যা উত্তরপত্র আপলোড করেছেন সেদিকে আমি যাইনি। আমি তোমাদের উত্তর হাতে নেওয়ার পরেই এটার আমি আনসারটা করে দিচ্ছি। তো আশা করি তোমরা আমার এই বিষয়টা, আমার অঙ্কটা ভালো করে ফলো করবে। এবং তোমরা যদি কেউ না বুঝে থাকো, কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমার এই যে সমস্ত ক্লাস আমি ক্লাস নেওয়ার পর আমি আমার ইউটিউব চ্যানেলে যে আপলোড করার পর তোমরা প্রয়োজনে কমেন্টেও তোমাদের সেই অসুবিধাটা আমাকে জানাতে পারো। এবং তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এটাই হচ্ছে আমার পরিশ্রমের সার্থকতা। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি মনে করব এটা তোমরা কৃপণতা করছো। আশা করছি তোমরা এটা করবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমি এখনই তোমাদেরকে আমি স্ক্রিনে যা পূর্ণ অঙ্কটার, আমি অ্যাসাইনমেন্টটার পূর্ণ অঙ্কটা সুন্দরভাবে সমাধান করার জন্য আমি এখনই স্ক্রিনেই সমাধানটা দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদের সামনে 2022 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের প্রথম সপ্তাহে হিসাব বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দেওয়া হয়েছিল, সেটির উত্তর তোমরা লিখে ইতিমধ্যে জমা দিয়েছ। আমি খাতাও দেখেছি তোমাদের, এবং খাতা দেখে তোমাদের উত্তরের যে বিভিন্ন জনের যে উত্তরের মধ্যে পার্থক্য রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, সেই বিষয়টি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্যই আমি এই অঙ্কটি 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্ট, সেটিরই আমি সমাধান দিচ্ছি। আমি অ্যাসাইনমেন্টটা তোমাদের সামনে নিয়ে এসে যেটা দেওয়া হয়েছিল, এখানে অ্যাসাইনমেন্ট নম্বর 1, অ্যাসাইনমেন্ট কলামে বলা আছে হিসাব চক্রের ধাপ অনুসরণ করে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, হিসাবের বই প্রস্তুতকরণ এবং হিসাব সমীকরণের প্রভাব প্রদর্শন, এই বিষয়ের উপরেই অ্যাসাইনমেন্ট। এরপরে দ্বিতীয় কলামে প্রথমেই বলা আছে হিসাব চক্রের ধারাবাহিকতা রক্ষা করে হিসাবের বইসমূহ প্রস্তুত সংরক্ষণ করতে পারবে। এটা করলে তোমরা যা পারবে। প্রশ্ন যেটি, সেখানে প্রশ্নে যেটা বলা আছে, গৌতম এন্টারপ্রাইজ এর 31 জানুয়ারি 2021 সালের হিসাব উদ্বৃত্তগুলো নিম্নরূপ। এখানে বেশ কয়েকটি উদ্বৃত্ত আছে: নগদ, অফিস সরঞ্জাম, দেনাদার, পাওনাদার, বেশ কয়েকটি 4-5টি উদ্বৃত্ত রয়েছে। তারপরে লেনদেন রয়েছে, এখানে বেশ কতগুলো লেনদেন আছে। দক্ষ ম্যানেজার 20,000 টাকা বেতনে নিয়োগ বা যোগদান করেন। উপরে চলে গেছে 20,000 টাকা বেতনে যোগদান করেন।
5 তারিখে আছে 13% প্রদেয় নোটে স্বীকৃতিদানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা। তারপরে 6 তারিখে আছে 3 মাসের শোরুম ভাড়া অগ্রিম প্রদান করা হলো 15,000 টাকা। 12 তারিখে আছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হলো 12,000 টাকা। তারপরে 14 তারিখে আছে 1 লক্ষ টাকা অফিস সরঞ্জাম ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করলেন। 16 তারিখে আছে 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় করা হলো 1,20,000 টাকা, নগদে 60%, ধারে 40%। তারপরে 18 তারিখে মালিক কর্তৃক নগদে উত্তোলন করা হলো 30,000 টাকা। 20 তারিখ একজন দেনাদারের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল। তারপরে 22 তারিখ প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো 5,000 টাকা। 25 তারিখ মালিকের বড় মেয়ের জীবন বীমার প্রিমিয়াম বাবদ পরিশোধ করা হলো 10,000 টাকা। 28 তারিখ লাস্ট লেনদেন, যেটা জানুয়ারি মাসের অফিস প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রম হয়েছে। যা চাওয়া হয়েছে ক নম্বরে 5, 6, 16, 18, 28 তারিখের লেনদেনগুলো কীভাবে লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। তার মানে হিসাব সমীকরণে যে প্রভাব, সেই প্রভাবটি আমাদের দেখানোর কথা বলা হয়েছে ক নম্বরে। খ নম্বরে 12, 18, 22 ও 25 তারিখের লেনদেনগুলো গৌতম এন্টারপ্রাইজের হিসাব বইতে লিপিবদ্ধ করো ব্যাখ্যা ব্যতীত। দ্যাট মিনস এটা হিসাবে, এটাও লেনদেনের দ্বৈত সত্তার বিশ্লেষণ বা এটাও হিসাবের প্রভাব, এটাও প্রভাব ব্যাখ্যা ব্যতীত কোন হিসাবের কোন হিসাব ডেবিট হবে, কোন হিসাব ক্রেডিট হবে উল্লেখ করতে হবে। এবং প্রভাবটা এটা ওই যে হিসাবের 5 প্রকার আধুনিক পদ্ধতিতে অথবা সনাতন পদ্ধতি হিসাবে যে প্রকারভেদটা এখানে ক্লিয়ার করতে হবে। গ নম্বরে সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করবে। এখানে খতিয়ান হিসাবে নির্দিষ্ট কোনো তারিখ বলে নাই। কেউ কেউ খ নম্বরের পরে গ নম্বর আসায় 12, 18, 22 ও 25 তারিখের লেনদেনের খতিয়ানগুলো করে দিয়েছো, আর বাকিগুলো করো নাই। কিন্তু প্রশ্নে বলে নাই যে কয় তারিখে খতিয়ান বলেছে, খতিয়ান প্রস্তুত করার জন্য। আমি এটা মনে করি যে পূর্ণ লেনদেন 28 তারিখ পর্যন্ত যতটি লেনদেন ঘটেছে প্রত্যেকটি লেনদেনকে বিবেচনায় নিয়ে খতিয়ান হিসাব প্রস্তুত করতে হবে। এটা তোমরা অনেকে করো নাই। আর হিসাবচক্র চিত্রসহ এটা আমি আজকের ক্লাসে দেখানোর প্রয়োজন নেই, কারণ আমরা পূর্ববর্তী ক্লাসে হিসাবচক্রের দাপ এ জাতীয় বিষয়ে হিসাবচক্রের চিত্র সহ আমি বিস্তারিত আলোচনা তোমাদের সামনে করেছি। ঘ নম্বরে আমি এটা তোমরা পারো। ক, খ এবং গ নম্বর আজকে তোমাদের সামনে আমি করে দেখানোর চেষ্টা করব। এখানে আরও একটি বিষয় আমি তোমাদের অ্যাসাইনমেন্ট থেকে দেখাতে চাই, সেটি হচ্ছে এই যে এখানে কিছু নির্দেশনা রয়েছে যে ক নম্বর লেনদেন চিহ্নিতকরণ প্রারম্ভিক উদ্বৃত্ত টেবুলার ছক অন্তর্ভুক্ত করতে হবে। তার মানে ক নম্বরে প্রভাব যেটি চেয়েছে সেটা টেবুলার ছকের মাধ্যমেই করতে হবে, এটাই নির্দেশনা। তারপরে হিসাবের শ্রেণীবিভাগ ও ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে খ নম্বর। গ নম্বর চলমান জোর সেক অনুসরণ গ নম্বরে যে খতিয়ান করার কথা বলেছে সেটাতে আমরা চলমান জোরের যে আধুনিক পদ্ধতি সেই ছকে করতে হবে। আর হিসাব চক্রের দাপের যে চিত্র বলেছে প্রথম থেকে পঞ্চম দাপ পর্যন্ত, সেটা আমরা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, তোমাদের সেটা বোঝানোর কোনো প্রয়োজন নেই। তো শুরুতেই আমি তোমাদের ক নম্বর যে লেনদেন চিহ্নিতকরণ ও প্রারম্ভিক উদ্বৃত্ত সহ টেবুলার ছক অন্তর্ভুক্ত করতে হবে, এটার সমাধান শুরুতেই আমি করতেছি। শুরুতে করার আগেই যে টেবুলার ছক যেটি করব, সেই ছক করার আগে আমাদের দেখতে হবে কি কি উদ্বৃত্ত রয়েছে। এখানে গৌতম এন্টারপ্রাইজের 31 জানুয়ারি 2021 সালে হিসাব উদ্বৃত্ত ছিল নগদ 80,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, দেনাদার 40,000 টাকা, পাওনাদার 45,000 টাকা। ওই উদ্বৃত্তগুলো যেহেতু রয়েছে ওই নামে কলাম হবে, নগদ, অফিস সরঞ্জাম, দেনাদার, এই তিনটা সম্পদের কলাম তো থাকবে। আরও খালি কলাম রাখতে হবে, অন্যান্য আরও কিছু সম্পদ পরবর্তী লেনদেনের সৃষ্টি হতে পারে। পাওনাদার একটি দায় রয়েছে, সম্পদ এবং দায়ের পার্থক্যটা প্রারম্ভিক মূলধন হবে, এটা আমরা জানি। শুধু তাইলে আমরা এখন তোমাদেরকে আমি এই যে ক নম্বরের সমাধানে নিয়ে যাচ্ছি। এখানে আমি নিয়ে এসেছি তোমাদেরকে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান পত্রের অ্যাসাইনমেন্টের সমাধান। ক্লাস গ্রহণকারী আমার নাম রয়েছে এখানে মোহাম্মদ মুতাহির হোসেন, সিনিয়র প্রভাষক হিসাব বিজ্ঞান, এমগনি আদর্শ কলেজ স্কুল, মৌলভীবাজার। লিখেছি অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ ক নম্বর হিসাব সমীকরণের মাধ্যমে লেনদেনের প্রভাব বিশ্লেষণ থেকে আমি পুরো অঙ্কটা তোমাদের সামনে আমি করে নিয়েছি, পুরো অঙ্কটাই। এখানে তারিখের একটি কলাম লাগে, আমরা টেবুলার ছকে বিশ্লেষণ করতে গেলে আমরা জানি। আর শেষের দিকে মন্তব্যের একটি কলাম লাগে, মন্তব্যের কলাম লাগে। আর মধ্যখানে আমাদের টাকার যে কলামগুলো আছে আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ও ই, অর্থাৎ সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব। তো সম্পদ তো বিভিন্ন নামে সম্পদ থাকবে। আমরা হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ততেই আমরা 3টা সম্পদ পেয়ে গেছি, নগদ আছে, দেনাদার, অফিস সরঞ্জাম, এই 3টা রয়েছে।
এছাড়াও আমি আরেকটি কলাম খালি রেখেছিলাম, সেটাতে আমরা অফিস অগ্রিম ভাড়া আসছে, সেটা পরবর্তী লেনদেনের মাধ্যমে আসছে। আবার পাওনাদার প্রদেয় আমি সম্পত্তির দিকে 1, 2, 3, 4টি কলাম করে নিয়েছি। আর দায়ের দিকে পাওনাদার প্রদেয় নোট নামে 2টি কলাম আর মূলধনের একটি কলাম করেছি অঙ্কের। প্রশ্ন পুরোটা পড়ার কারণে এই কলামগুলো আসবে বিদায় এগুলো করে নিয়েছি। তো শুরুতেই আমরা জানুয়ারি বা ফেব্রুয়ারি, দেখো এখানে মাসের নাম হয়তো জানুয়ারি ছিল, আমি ফেব্রুয়ারি লিখেই সমাধান করে নিয়েছি সম্ভবত। এটা জানুয়ারি ছিল, জানুয়ারির 31 তারিখ। হ্যাঁ, জানুয়ারির 31 তারিখের পরের দিন তো ফেব্রুয়ারির 1 তারিখ। এই উদ্বৃত্তটা ফেব্রুয়ারির 31 তারিখে উদ্বৃত্ত ফেব্রুয়ারির 1 তারিখে ট্রান্সফার হয়েছে, সুতরাং এটা ফেব্রুয়ারি মাসেই আসবে। উদ্বৃত্ত ছিল নগদ 80,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, দেনাদার 40,000 টাকা এবং পাওনাদার 45,000 টাকা। আমরা সেই উদ্বৃত্তগুলোই নিয়েছি। এই যে নগদে ফেব্রুয়ারি 1 তারিখ নগদে আসছে 80,000, দেনাদারে 40,000, অফিস সরঞ্জাম 30,000 আর পাওনাদারে আনছি 45,000। এই 3টি সম্পত্তি যোগ করে পাওনাদার বিয়োগ করলে অবশিষ্ট যেটা সেটা হবে মূলধন। তার মানে 80,000, 40,000, 30,000 টাকা যোগ করার পর 45,000 টাকা মাইনাস করলে পার্থক্য 1,05,000 টাকায় মূলধন। এই কারণে পার্থক্য, কারণ এ সমান এল প্লাস ও ই হয়। সম্পদ এ সমান যদি এল প্লাস ও ই হয় তাহলে এ তাকে এল মাইনাস করলে ও ই থাকে। সে কারণেই আমাদের সম্পত্তির যোগফল থেকে দায় পাওনাদার বিয়োগ করেই আমাদের মূলধনটা নির্ণয় করে নিয়েছি। এবং এটা প্রারম্ভিক মূলধন। ফেব্রুয়ারি 31 তারিখের উদ্বৃত্তগুলোই জানুয়ারি 31 তারিখের উদ্বৃত্তগুলোই ফেব্রুয়ারি 1 তারিখে আমরা স্থানান্তর করে নিয়েছি। এখানে প্রারম্ভিক মূলধন আমি মন্তব্যের কলামে লিখেছি। মন্তব্যের কলাম সবসময় লিখতে হয় না, যখনই শুধু মালিকানা সত্ত্ব বা মূলধন কলামে যখন কোনো পরিবর্তন সাধন হয় সেক্ষেত্রেই আমাদের মন্তব্য লিখতে হয়, অন্যান্য ক্ষেত্রে আমাদের মন্তব্য লিখতে হয় না। যাই হোক, ফেব্রুয়ারি 1 তারিখের পরে ফেব্রুয়ারি 5 তারিখের কথা ক নম্বরে বলা আছে। 5 তারিখে ক নম্বরে যে বিষয়টি বলে নিয়েছে, আমাদের কোন কোন লেনদেন করার কথা বলে নিয়েছে আমরা দেখে নেই। ক নম্বরে বলেছে যে 5, 6, 16, 28 তারিখের এই 3টি লেনদেন, 5, 6, 16, 28। এই 5, 6, 16, 28 তারিখের লেনদেন হিসেবে 5 তারিখের লেনদেন। 5 তারিখের লেনদেনটি ছিল কি আমরা একটু দেখে নেই। 5 তারিখের লেনদেন, 5 তারিখের লেনদেনটি ছিল, আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে, এই যে 5 তারিখ 13% প্রদেয় নোটে স্বীকৃতি দানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা। 5 তারিখ সম্ভবত, দেখে নেই আমি 5 তারিখটা করলাম কিনা। 5 তারিখ আমরা 5 তারিখে 13% প্রদেয় নোটে স্বীকৃতি দানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছি 50,000 টাকা। এইটা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছি বিদায় আমরা আমাদের কারবারে নগদ টাকা আসছে। অনেকে এটাতে ভুল করেছে, নগদ এটা অন্যভাবে করে নিয়েছে, যেটা শুদ্ধ হয় নাই। অনেকে এটা ঋণ গ্রহণের জন্য পাওনাদারের বিপরীতে ঋণ মনে করে নিয়েছে, সেরকম আমরা সেভাবে করিনি। যেহেতু প্রদেয় নোটে স্বীকৃতি দিয়ে আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি এবং কারবারে নগদ টাকা আসছে আর দায়ে ঋণ বাড়ছে, আমরা এটার প্রভাব কিভাবে দেখালাম। নগদে 50,000 টাকা আসছে আর প্রদেয় নোট নামে 50,000 টাকা একটি দায় সৃষ্টি হয়েছে। নগদ বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা, প্রদেয় নোট নামক দায় বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা। তাহলে নগদের আগের ছিল 80,000 টাকা আর 50,000 টাকা যোগ করলে হয়েছে 1,30,000 টাকা ব্যালেন্স। আর দেনাদারের আগের 40,000 টাকাই নিচে নামিয়ে নিয়েছি। অফিস সরঞ্জামের আগে 30,000 টাকাই আমরা ব্যালেন্স আকারে নিচে নামিয়েছি। পাওনাদারের 45,000 একইভাবে নিচে নামিয়ে নিয়েছি আমাদের এই যে ব্যালেন্স আকারে। আর নতুন প্রদেয় নোটের 50,000 টাকা আমরা ব্যালেন্স আকারে নিচে নিয়ে এসেছি। মূলধন 1,05,000 টাকা আগের মতো রয়ে গেছে। এ হচ্ছে আমাদের ফেব্রুয়ারি 5 তারিখের পরে আমাদের ব্যালেন্স। ফেব্রুয়ারি 6 তারিখ যা আমাদের কাছে প্রশ্নে যা চাওয়া হয়েছে, 6 তারিখ 3 মাসের শোরুম ভাড়া অগ্রিম প্রদান করা হলো। ভাড়া দিয়েছি অগ্রিম, কোনো খরচের টাকা অগ্রিম দিলে সেটা সম্পদ হয়ে যায়। একদিকে নগদ টাকা কমবে, অন্যদিকে অগ্রিম ভাড়া নামক সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটার প্রভাব কিভাবে দেখালাম সলিউশনে। এই যে আমরা 6 তারিখে নগদ থেকে 15,000 টাকা, মানে 3 মাসে 5,000 টাকা, 3 মাসে 15,000 টাকা, আমরা 3 মাসের ভাড়া 15,000 টাকা, 3 মাসের 15,000 টাকা ভাড়া অগ্রিম দিয়েছি। নগদ টাকা 15,000 টাকা কমেছে যারা ব্র্যাকেটে থাকলে সেটা মাইনাস বোঝায়। আর অগ্রিম ভাড়া তো যেহেতু সম্পত্তির দিকে অগ্রিম ভাড়া নামক একটি কলাম করে, সেখানে এই 15,000 যত টাকা নগদ সম্পদ কমেছে ঠিক সমপরিমাণ টাকা অগ্রিম ভাড়া নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। এটাই তার প্রভাব। তাইলে ব্যালেন্স ছিল নগদের 1,30,000 টাকা থেকে 15,000 টাকা মাইনাস করলে আমাদের ব্যালেন্স থাকে 1,15,000 টাকা।
আর বাকি ব্যালেন্সগুলা দেনাদার, অফিস সরঞ্জাম, এই দুইটার ব্যালেন্স আগের মতোই যা আছে তাই নিচে নামছে। অগ্রিম ভাড়া নতুন 15,000 টাকার ব্যালেন্স নিচে নামিয়েছি। পাওনাদার, প্রদেয় নোট এবং মূলধনের ব্যালেন্স আগের মতো কোনো পরিবর্তনে যা আছে তাই আমরা নিচে নামিয়েছি। এগুলো আমাদের 6 তারিখের পরের 16 তারিখের লেনদেনটা করার কথা আমাদেরকে বলেছে। 16 তারিখে কী চাওয়া হয়েছে? 16 তারিখে বলা হয়েছে 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় করা হলো 1,20,000 টাকা, নগদে 60%, দাঁড়ে 40%। এখানে কারবারি বাট্টা যেটা আমরা হিসাবে ধরি না, নগদ বাট্টা হিসাবে ধরতে হয়। কারবারি বাট্টা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে যে টাকাটা আমরা বিক্রেতা ক্রেতাকে মূল্যই ছাড় দিয়ে দেয়, মূল্য থেকে বাদ দিয়ে দেয়, সেটাই হচ্ছে কারবারি বাট্টা। তাহলে 1,20,000 টাকার 3% 3,600 টাকা হবে। 1,20,000 টাকার হতে 3,600 টাকা কারবারি বাট্টা বাবদ বিক্রয় মূল্য হ্রাস পেয়ে যাবে। তো 1,20,000 টাকা থেকে 3,600 টাকা মাইনাস করে যে ব্যালেন্সটা থাকবে তার 60% নগদে আদায় হবে, আর 40% 60% নগদে বিক্রি হবে, 40% ধারে বিক্রি হবে। তাহলে 1,20,000 টাকা 3% বাদ দেওয়ার পর আমাদের বিক্রয় মূল্য কতটা? বিক্রয় তো আমাদের আয়, সুতরাং আয়ে তো মূলধন বৃদ্ধি পাবেই। 16 তারিখে আমাদের 1,20,000 টাকার 3% 3,600 টাকা মাইনাস করলে বিক্রয় মূল্য হয় 1,16,400 টাকা। এই পণ্যটা বিক্রয় মূল্যটা 1,16,400 টাকা হিসাবে আসবে। 3% 3,600 টাকা, যেটা 1,20,000 টাকা থেকে এটা মাইনাস হয়ে যাবে, কারণ কারবারি বাট্টা আমরা হিসাবে দেখাই না। এই 1,16,400 টাকা, ওই টাকাটার 60% আমরা নগদে পাবো। তো 1,16,400 টাকার 60% বিক্রয়ের টাকা নগদে আদায় হলে সেটা হলো 69,840 টাকা। 1,16,400 টাকার 60% হচ্ছে 69,840, যেটা নগদের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। আর 1,16,400 টাকার অবশিষ্ট 40% আমরা দাঁড়ে বিক্রয় করেছি, সেটার নাম হবে দেনাদার বা প্রাপ্য হিসাবে। এখানে 1,16,400 টাকার 40% 46,560 টাকা, ওই টাকাটা আমরা পরে পাবো, সে কারণে এটা দেনাদার নামক সম্পত্তির কলমে চলে আসলো। এই দুইটা 60% এবং 40%, ওই দুইটা নগদের 60%-এ 69,840 আর দাঁড়ের 40%-এর 46,560, এই দুইটা টাকা যোগ করলে আমাদের 1,16,400 টাকা হয়। আমাদের সম্পদ দুইটার যোগফল এই আয়, যে বিকৃত আয় বাড়লে মূলধন বাড়ে, এই জন্য এটা মূলধনের কলামে চলে আসছে। এটা তোমরা ইতিপূর্বে তোমরা অবশ্যই হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব বিষয়ে তোমরা যথেষ্ট বুঝে নিয়েছো। তোমরা এটা করতে পারো, আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দেখে বুঝেছি তোমরা করতে পারো, কিন্তু 1-2টা জায়গায় তোমাদের একটু ভুল হয়েছে। যা হোক, এখন আমরা ব্যালেন্স নিচে নামাবো। তাইলে নগদের ব্যালেন্স ছিল 1,15,000 টাকা, আর এই যে বিক্রয় মূল্যের 60%-এর আরও আদায় পাইলাম আমরা 69,840 টাকা, দুইটার যোগফল হলো 1,84,840 টাকা। আর দেনাদারের আগের ব্যালেন্স ছিল 40,000 টাকা, বিক্রয়ের 40%-এ 46,560 টাকা আরও দেনাদার বৃদ্ধি পেল, দুইটার যোগফল 86,560 টাকা। আর অফিস সরঞ্জাম, অগ্রিম ভাড়া, দুইটার ব্যালেন্স আগের মতো যা আছে তাই নিচে নামিয়ে নিয়েছি। পাওনাদার প্রদেয় হিসাবের ব্যালেন্সটা আগে যা ছিল তাই হুবহু নামিয়ে নিয়েছি। আর মূলধনের আগের ব্যালেন্স ছিল 1,05,000 টাকা। আর বিক্রয় মূল্যে আয় বাড়ার কারণে মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, বিক্রয় একটি আয়। এই পণ্য বিক্রয় কলামে 1,16,400 টাকা, দুটি যোগ করলে আমাদের বর্তমানে মূলধনের কলামে বা মালিকানা সত্ত্বের কলামের যোগফল দাঁড়ালো 2,21,400 টাকা। এই হচ্ছে আমাদের 16 তারিখের লেনদেন। তারপরে সর্বশেষ হিসাব সমীকরণ লেনদেনের প্রভাবের ক নম্বরে 28 তারিখের লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে। 28 তারিখের লেনদেনে কি আছে আমরা একটু দেখে নিতে চাই। 28 তারিখের লেনদেন, সেখানে দেখতে পাচ্ছি 28 তারিখে অগ্রিম প্রদত্ত ভাড়ার এক মাস অতিক্রান্ত হয়েছে। অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রম হয়েছে। আমরা ভাড়া 3 মাসের ভাড়া 15,000 টাকা পেয়েছিলাম, যেটা আমাদের মনে আছে। এই 3 মাসের মধ্যে 1 মাসের মেয়াদ অতিক্রম হয়ে গেছে। 3 মাসের ভাড়া আমরা মাসের শুরুর দিকে পেয়েছিলাম বিদে সেটা অগ্রিম ভাড়া সম্পদ, কোনো খরচের টাকা অগ্রিম পেলে সেটা সম্পদ হয়ে যায়। যেটা 1 মাসের মেয়াদ অতিক্রম হয়েছে, ওই সম্পদ কমিয়ে আমরা 1 মাসের ভাড়াটাকেই খরচ দেখাতে হবে 28 তারিখে। তাহলে এটা আমরা করে নিয়েছি। এখানে দেখার বিষয়, আমরা 6 তারিখে 3 মাসের অগ্রিম ভাড়া 15,000 টাকা পেয়েছিলাম। 15,000 টাকা যদি আমরা পরিশোধ করেছিলাম 6 তারিখে, ফেব্রুয়ারির 6 তারিখে। আমরা যদি 3 মাসে 15,000 টাকা ভাড়া বাবদ পরিশোধ করি, তাহলে 1 মাসের ভাড়া হয় 5,000 টাকা।
তাইলে ওই ফেব্রুয়ারি 6 তারিখের লেনদেনের পরবর্তী 28 তারিখে এসে বলেছে যে 1 মাসের ভাড়ার মেয়াদ অতিক্রান্ত হয়েছে, মানে 15,000 টাকা যদি 3 মাসের হয়, 1 মাসে হইলো 5,000 টাকা, সেটা অগ্রিম ভাড়া কমাবো, কমিয়ে এটা খরচ দেখাবো। অগ্রিম ভাড়া 15,000 থেকে 3 মাসে 15,000 টাকা হলে 1 মাসে হয় 5,000 টাকা, 15,000 থেকে 5,000 কমবে। আর যেহেতু খরচ হলে মূলধন কমে, আমরা জানি আয় হলে মূলধন বা মালিকানা সত্ত্ব বাড়ে, খরচ হলে মূলধন, এই 5,000 টাকা বাড়া খরচ হিসাবে আমাদের মূলধন থেকে কমাবো। এই যে মূলধনের কলাম থেকে মাইনাস করলাম 5,000 টাকা, দেখলাম এটা বাড়া খরচ। তাইলে এখন ব্যালেন্স কী দাঁড়ালো? অগ্রিম ভাড়া 15,000 থেকে 5,000 মাইনাস করে 10,000 টাকা, আর মূলধন 2,21,400 টাকা থেকে বাড়া খরচ বাবদ 5,000 টাকা কমালে মালিকানা সত্ত্ব খরচের কারণে কমছে 2,16,400 টাকা মূলধনের ব্যালেন্স। আর বাকি সবগুলোর ব্যালেন্স আগে যা ছিল তাই আমরা নিচে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের যোগ করে দেখার পালা এ সমান এল প্লাস ও ই হয় কি না। এ সমান এল প্লাস, এবং এ কী কী আছে দেখেন। এই এ বলতে অ্যাসেট বা সম্পদ। এখানে আমাদের নগদ আছে 1,84,840, দেনাদার আছে 86,560, তারপরে অফিস সরঞ্জাম আছে 30,000, তারপরে অগ্রিম ভাড়া আছে 10,000। এই 4টি সম্পদ যোগ করলে 3,11,400 টাকা হয়। আর দায়ের দিকে দেখা যাচ্ছে পাওনাদার প্রদেয় হিসাব, দুটি দায় আছে আর মূলধনের কলাম আছে। তো দায় দুটি 45,000 আর 50,000 হবে 95,000, আর মূলধনের হলো 2,16,400, তিনটি যোগ করলে 3,11,400 টাকা হয়ে যায়। অর্থাৎ এ বলতে সম্পদ 3,11,400, দায় আর মালিকানা সত্ত্ব যুগল 3,11,400। তার মানে আমাদের এই যে টেবুলার বিশ্লেষণের মাধ্যমে আমরা যে অঙ্কটি সঠিক হয়েছে, এজন্য আমাদের উভয় পার্শ্ব মিলে গেছে। এগুলো আমাদের ক নম্বরে। খ নম্বরে আমাদের কাছে যা চাওয়া হয়েছে সেটি হচ্ছে, এখন আমরা খ নম্বরের সমাধান করব। খ নম্বরে আমাদেরকে চাওয়া হয়েছে 12, 18, 22, 25 তারিখের লেনদেনগুলো গৌতম এন্টারপ্রাইজের হিসাব বইতে লিপিবদ্ধ করা ব্যাখ্যাবাদিত। তার মানে এটাও প্রভাব বিশ্লেষণ, এটা ঠিক জাবেদা নয়, লেনদেনে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে প্রভাব বিশ্লেষণ, এবং আমরা প্রভাবটা আধুনিক পদ্ধতিতে এই বিশ্লেষণটা দেখাবো। এখানে আমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনায় একটা কথা বলা আছে, সেটি হচ্ছে, আমরা একটা তোমাদের জন্য সামনে নির্দেশনায় একটা কথা খ নম্বর বিষয়ে বলা আছে। খ নম্বরে হিসাবের শ্রেণীবিভাগ ও ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তার মানে এটা হচ্ছে খ নম্বরের নির্দেশ। হিসাবের শ্রেণীবিভাগ দেখাতে হবে, এটা হিসাব কোন শ্রেণীতে পড়ে, এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমাদের হিসাবের প্রভাবটা দেখাতে হবে খ নম্বর। আমরা খ নম্বরের সলিউশন, এবং ক নম্বরের জন্য আমাদের কোন কোন তারিখের কথা বলেছে সেটা হচ্ছে আমাদের কাছে বলা হয়েছে। তারিখগুলো হচ্ছে খ নম্বরে 12, 18, 22 এবং 25 তারিখের লেনদেনের কথা বলা হয়েছে। তো আমরা সলিউশনে চলে গেলাম। আমরা খ নম্বরের সলিউশন হিসাবে শ্রেণীসহ লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ, এটা আমি করে নিয়েছি। কলামটা তোমরা একটু দেখে নাও। কলামে তারিখের একটি কলাম আছে, সংশ্লিষ্ট হিসাব মানে কোনটা কোন হিসাবে পড়ে, হিসাবের শ্রেণীবিভাগ চেয়েছে আমাদের নির্দেশনায়, সেটির জন্য একটি কলাম, আর ডেবিট ক্রেডিট লেখার জন্য আরেকটি কলাম, আর হিসাবের কোন শ্রেণীতে আধুনিক পদ্ধতিতে আমরা করে নিয়েছি। কেউ আধুনিক এবং সনাতন দুই পদ্ধতিতে করেছে, দরকার নেই, আমরা যে কোনো একটা পদ্ধতিতে করলেই চলবে, এবং আধুনিক পদ্ধতিতেই আমি করে নিয়েছি তোমাদের হিসাবের শ্রেণী। আধুনিক পদ্ধতিতে শ্রেণীর জন্য একটি কলাম, আর টাকা লেখার জন্য আরেকটি কলাম। মোট 1, 2, 3, 4, 5টি কলাম করে নিয়েছি। এখন প্রথমে আমাদের ফেব্রুয়ারির 12 তারিখের লেনদেনটি কী সেটা দেখা দরকার, তারপর আমরা প্রভাবটা বুঝব। তাইলে আমাদের 12 তারিখের লেনদেনটা কি সেটা একটু দেখে নেই। 12 তারিখ এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে। 12 তারিখ হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হলো 1,200 টাকা। আমরা জানি ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে কারবারের একটি খরচ, আমরা পরিশোধ করেছি। আমরা জানি খরচ ব্যয় বৃদ্ধি পেলে ব্যয়টা ডেবিট হয়, আর নগদ টাকা পরিশোধ করেছি, নগদ সম্পদ কমেছে, তাইলে সম্পদ কমলে ক্রেডিট হয়। তাইলে জাবেদায় যদি আমরা বিশ্লেষণ করি তা হবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা বিমা প্রিমিয়াম হবে ডেবিট, আর নগদান হিসাব হবে ক্রেডিট। এটা হচ্ছে আমাদের যে দ্বৈত সত্তায় বিশ্লেষণ। তো আমরা কী করেছি একটু দেখে নেই। আমাদের 12 তারিখের লেনদেন, 12 তারিখে আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসাব, উপরের প্রথম লাইন হয় ডেবিটের কলাম, আর নিচের লাইনটা হয় ক্রেডিটের। ইন্স্যুরেন্স আমি যে বলেছিলাম ইন্স্যুরেন্স প্রিমিয়াম হবে ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, কারণ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হয়েছে। তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডেবিট ক্রেডিটের কলামে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের লাইনে লিখেছি ডেবিট, আর নগদান হিসাবের লাইনে সুযোগ করে লিখেছি ক্রেডিট। তাইলে এখানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে একটা ব্যয় হিসাব,
আমার হিসাবের শ্রেণীতে, আর নগদান নগদটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে সম্পদ হিসাব। টাকার ফলাম হলো এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের টাকা ছিল 1200 টাকা, 1200 টাকা, ডেবিট ক্রেডিট উভয়ের জন্য 1200 টাকা। আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণটা করে নিলাম 12 তারিখে। তারপরের লেনদেনটা বলেছে আমাদের প্রশ্নে, আমাদের অ্যাসাইনমেন্টের 18 তারিখের কথা বলা হয়েছে। 18 তারিখে মালিক কর্তৃক নগদে উত্তোলন করা হলো 30,000 টাকা। মালিক কারবারকে কোনো সম্পদ দান করলে যে সম্পদটা দান করে ওই সম্পদ বৃদ্ধি পায়, মূলধনও বৃদ্ধি পায়। আর যদি মালিক কারবার থেকে কোনো সম্পত্তি নিয়ে যায় তাহলে সম্পত্তি হ্রাস পায়, আবার মালিকানা সত্ত্ব বা মূলধনও হ্রাস পায়। হ্যাঁ, এখানে মূলধন হ্রাস পাওয়া মানে এটা হচ্ছে উত্তোলন। তাহলে এটা জাবেদা করবে উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হ্রাস পেলে ডেবিট হয়, উত্তোলনের কারণে মূলধন হ্রাস পায়, সে কারণেই এখানে উত্তোলন হিসাব ডেবিট। আর নগদান হিসাব হবে ক্রেডিট জাবেদা করলে। আমরা 18 তারিখের সলিউশনটা করে নিয়েছি বিশ্লেষণ। এই যে 18 তারিখে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলনের কলামের সোজাসুজি ডেবিট আর নগদের পাশেই লিখেছি ক্রেডিট, এবং উত্তোলনটা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, আমরা লিখেছি মালিকানা সত্ত্ব হিসাব। আর নগদটা হচ্ছে সম্পদ হিসাব, আগেও নগদ সম্পদ হিসাব ছিল, এখানে লিখেছি টাকার কলাম হলো 30,000 টাকা। এটা গেল আমাদের 18 তারিখের। পরে 22 তারিখের কথা প্রশ্নে চাওয়া হয়েছে, সম্ভবত আমি দেখে নিই একটু ক্লিয়ার হওয়ার জন্য। 22 তারিখের প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো 5,000 টাকা। প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করেছি, তাইলে বিক্রয় একটা আয়, বিক্রয় হলে বিক্রয় ক্রেডিট হয়। আর প্রাপ্য বিল দেনাদারের মতো, দেনাদারেরই একটা অংশ হচ্ছে প্রাপ্য বিল। প্রাপ্য বিলটা হবে ডেবিট, আর বিক্রয় হবে আয় বাড়লে বিক্রয়, আয় মানে বিক্রয়, আয় বাড়লে ক্রেডিট হয়, বিক্রয় একটি আয়। তাহলে আমরা দেখে নেই আমাদের লেনদেনটা আমরা কীভাবে করে নিয়েছি। এই যে 22 তারিখ প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য বিল একটা সম্পদ, ডেবিট লেখে এখানে সম্পদ হিসাব, বিক্রয় একটি আয়, ক্রেডিট লেখে এটি আয় হিসাব। টাকা কিন্তু 5,000 টাকা। সর্বশেষ আমাদের খ নম্বরে যে তারিখটি বলেছে সেটি হচ্ছে 25 তারিখ। ওই যে 25 তারিখে কি বলেছে, মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ পরিশোধ করা হলো 10,000 টাকা। তাহলে মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম আমরা পরিশোধ করেছি 10,000 টাকা। এখানে আমাদের মালিকের বড় মেয়ের কোনো খরচ পরিশোধ করা আর মালিকের টাকা নেওয়া একই কথা। তার মানে এটা হচ্ছে মালিকের উত্তোলন। মালিকের স্ত্রীর জন্মদিনে উপহার প্রদান, মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম প্রদান, মালিকের ব্যক্তিগত, মালিকের ছেলের, মেয়ের, স্ত্রীর, তার নিজের জন্য যে ব্যয়টা কারবার থেকে হয় সবগুলোই উত্তোলন। সুতরাং এখানে উত্তোলন হবে ডেবিট আর নগদান হিসাব হবে ক্রেডিট। 25 তারিখে আমরা কীভাবে করেছি, এই যে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। উত্তোলনটা মালিকানা সত্ত্ব হিসাব আর নগদটা সম্পদ হিসাব। 10,000 টাকা লিখে নিয়েছি। এই হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান। এখন আসলাম আমরা গ নম্বরে। গ নম্বরে আমাদের কাছে যা চাওয়া হয়েছে সেটি হচ্ছে এই যে 12 গ নম্বরে সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো। তার মানে সবটি লেনদেনকে নিয়েই আমাদের খতিয়ান হিসাব করতে হবে। তাইলে আমাদের এই অঙ্কে আমরা দেখে নিয়েছি যে আমাদের নগদের উদ্বৃত্ত আছে, তারপরে শুরুতেই আমাদের যা ছিল যে উদ্বৃত্ত, শুরুতে আমাদের কিছু উদ্বৃত্ত ছিল এই প্রশ্নে, যে নগদের উদ্বৃত্ত ছিল অফিস সরঞ্জাম, দেনাদার এবং পাওনাদার। নগদ, অফিস সরঞ্জাম, দেনাদার, পাওনাদার, মূলধন, এই যে উদ্বৃত্ত যেহেতু আছে, যতটি নামে উদ্বৃত্ত আছে ওইগুলোর খতিয়ান তো আমাদের করতেই হবে। আর কোনো লেনদেন না থাকলে উদ্বৃত্তের জন্য খতিয়ান করতে হয়। তাইলে নগদ, অফিস সরঞ্জাম, দেনাদার, পাওনাদার এবং মূলধন, এই 3-2-5টি খতিয়ানের কলাম করতে হবে। এর পরবর্তী আমরা লেনদেনের ক্ষেত্রে দেখছি আমরা বিমা প্রিমিয়াম আছে, অগ্রিম ভাড়া আছে, অফিস ভাড়ার খরচে আছে, এগুলার খতিয়ানের কলাম করতে হবে। প্রাপ্য বিল আছে, সেটারও খতিয়ানের কলাম করতে হবে। উত্তোলন আছে, আমরা যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণে পেয়েছি সেটার খতিয়ান, যতগুলো প্রশ্নে যা আছে সেগুলোর জন্য আমাদের খতিয়ানের কলাম করতে হবে। আমরা খতিয়ানের কলাম করে আমরা সমাধান করব সংশ্লিষ্ট খতিয়ান হিসাব। যেহেতু নগদের লেনদেন বারবার ঘটেছে, এই নগদের একটা খতিয়ানের কলাম করেছি। তারপরে অফিস সরঞ্জামের ব্যালেন্স ছিল, সেটার একটা কলাম করেছি। তারপরে দেনাদারের ব্যালেন্স ছিল, সেটারও আমরা খতিয়ানের কলাম করেছি। তারপরে পাওনাদারের ব্যালেন্স ছিল, সেটার খতিয়ান কলাম করেছি। তারপরে প্রদেয় অনুঠের ব্যালেন্স ছিল, সেটার খতিয়ান করেছি। তারপরে অগ্রিম ভাড়ার খতিয়ান করে নিয়েছি, এই যে অগ্রিম ভাড়ার খতিয়ান। তারপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের খতিয়ান করেছি। বিক্রয়ের জন্য খতিয়ান করেছি। তারপরে উত্তোলনের জন্য খতিয়ান আবার করেছি। হ্যাঁ,
আমরা প্রাপ্য বিলের খতিয়ান করেছি, ভাড়া হিসাবের জন্য খতিয়ান করেছি। এ হচ্ছে আমাদের খতিয়ানের বেশ যতটি কলাম আসার মতো সবগুলো খতিয়ান আমরা করে নিয়েছি। তো শুরুতেই আমরা ব্যালেন্স যেগুলো আছে ওই ব্যালেন্সগুলো সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে স্থানান্তর করব। তাহলে ব্যালেন্সের জন্য আমরা প্রশ্নে আমাদের যেতে হয়। প্রশ্নে গেলে দেখতে পাচ্ছি আমাদের শুরুতে নগদের 80,000 টাকা আছে, অফিস সরঞ্জামের 30,000 টাকা আছে, দেনাদারের 40,000 টাকা, পাওনাদারের ওই টাকাগুলো আমাদের ব্যালেন্সে ট্রান্সফার হবে। নগদের ব্যালেন্স যেহেতু নগদ সম্পদ, ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্বৃত্ত হলে নগদের ডেবিটের কলামে 80,000 টাকা যাবে। আমরা এই যে নগদে করেছি, নগদের ওই যে শুরুতেই ফেব্রুয়ারি 1 তারিখ ব্যালেন্স করে বলে ব্যালেন্সের কলামে ডেবিটের কলামে 80,000 টাকা সম্পদ ডেবিটেই আসে। তারপরে আমাদের নগদ পরে এই যে নগদের পরে আছে অফিস সরঞ্জাম 30,000 টাকা। আমরা অফিস সরঞ্জামের খতিয়ানে ওই 30,000 টাকা ট্রান্সফার করে নিয়েছি। ওই যে অফিস সরঞ্জামের ব্যালেন্স বিডি করে বলেই আমরা 30,000 টাকা এনেছি। তারপরে আছে আমাদের এই যে দেনাদার আছে 40,000 টাকা, পাওনাদার আছে 45,000 টাকা। ওই দুটো আমরা এই যে নিয়ে এসেছি দেনাদার এবং পাওনাদারের ব্যালেন্স। দেনাদারে আমরা জানি 40,000 টাকা ব্যালেন্স, দেনাদারের ব্যালেন্স এই যে 40,000 টাকা ট্রান্সফার হয়েছে। এই যে উপরে 40,000 টাকা দেনাদারের ব্যালেন্স ট্রান্সফার হয়েছে। একইভাবে পাওনাদারের 45,000 টাকা ব্যালেন্স, পাওনাদারটা দায়ের জন্য ক্রেডিট কলামের ব্যালেন্সটা চলে গেছে। এই যে নিয়ে এসেছি আমরা ব্যালেন্স আনছি। এবং সম্পদ এবং প্রারম্ভিক উদ্বৃত্তের সম্পদ এবং দায়ের পার্থক্য আমরা টেবুলার বিশ্লেষণে মূলধন 1,05,000 টাকা দেখিয়েছিলাম, আমাদের মনে আছে। আমরা মূলধনের খতিয়ান যদি করে থাকি, আমি হয়তো করিনি, করলে মূলধনের কলামে ক্রেডিট দিকেই ওই টাকাটা আমাদের যাবে। যাই হোক, আমি এখানে মূলধনের কলাম করে নিই। অবশ্যই একটি কলাম করলে না করলে সমস্যা নেই, তোমরা করে নিও। যাই হোক, এটা ওই যে খেয়ালের অভাবে এটা হয়নি। মূলধনের একটি কলাম রাখা উচিত ছিল, তোমরা করে নিও। মূলধনে যে 1,05,000 টাকা টেবুলার বিশ্লেষণ নিয়েছি সম্পদ দায়ের পার্থক্য, ওই টাকাটাই ব্যালেন্স বলে মূলধনের ক্রেডিট কলামে তোমরা ব্যালেন্সের ক্রেডিট কলামে নিয়ে নিও। যাই হোক, এরপরে আমরা লেনদেনে যদি যাই, তাহলে আমাদের লেনদেনের শুরু করলে আমাদের এই যে প্রথমেই যে লেনদেনটা ছিল সেটি হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখে দক্ষ ম্যানেজার 20,000 টাকায় নিয়োগ দেওয়া হয়েছিল। এটা কোনো লেনদেন নয়, সেটা আমাদের হিসাবে কোনো প্রভাব আসবে না। কিন্তু এরপরে আমাদের ম্যানেজার নিয়োগটা লেনদেন নয়। 5 তারিখে প্রদেয় নোট স্বীকৃতিদানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, আমরা এটার জাবেদা যদি করি তে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ব্যাংক ঋণ হিসাব হবে ক্রেডিট বা প্রদেয় নোট হিসাব ক্রেডিট। এখানে প্রদেয় নোট তো নগদের ডেবিট হবে 50,000 টাকা আর প্রদেয় নোট ক্রেডিট হবে 50,000 টাকা। আমরা খতিয়ানে দেখি নগদের ডেবিট দিকে টাকাটা নগদের ডেবিটের কলাম আসবে, তার সম্পর্কিত হিসাব প্রদেয় নোটের নাম লিখেই এই যে ফেব্রুয়ারি 5 তারিখ নগদান হিসাব ডেবিট, প্রদেয় নোট ক্রেডিট, নগদের ডেবিটের কলামে 50,000 টাকা আসবে। নগদের সম্পর্ক প্রদেয় নোটের সাথে, এই জন্য প্রদেয় নোট লিখেই নগদের ডেবিট কলামে 50,000 টাকা আসলো। এখানে ডেবিট, আগের ব্যালেন্সটাও ডেবিট, 80,000 আর 50,000 টাকা যোগ করলে ব্যালেন্স দাঁড়ায় 1,30,000 টাকা। আর প্রদেয় নোটে ক্রেডিট হবে 50,000, ওই 50,000 টাকা। তাহলে আমরা প্রদেয় নোটের কলামে যাই, দেখি প্রদেয় নোটের কলামে করে নিয়েছি। প্রদেয় নোটের সম্পর্ক নগদের সাথে 5 তারিখে প্রদেয় নোটের ক্রেডিট হবে, যেন টাকাটা ক্রেডিটের কলামে, ব্যালেন্সেরও ক্রেডিটের কলামে 50,000 টাকা চলে আসলো। এটা আমাদের 5 তারিখের লেনদেন, যেটা ফার্স্ট লেনদেন আমাদের। তারপরে 6 তারিখে 3 মাসের শোরুম ভাড়া অগ্রিম ভাড়া দিয়েছিলাম। তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট জাবেদা করলে হয়। তাহলে অগ্রিম ভাড়া ডেবিট হবে আর নগদে ক্রেডিট হবে। তাহলে অগ্রিম ভাড়ার খতিয়ানে যাবে আমাদের অগ্রিম ভাড়া। এই যে অগ্রিম ভাড়ার খতিয়ান করেছি, অগ্রিম ভাড়ার সম্পর্ক নগদের সাথে, এই জন্য অগ্রিম ভাড়ার খতিয়ানে আমরা নগদান হিসাব লিখেই টাকাটা ডেবিট 15,000, ব্যালেন্সের ডেবিটে 15,000 অগ্রিম ভাড়া ডেবিট হয়েছে। আর নগদ কমেছিল, নগদান হিসাব ক্রেডিট, তো নগদান হিসাবে অগ্রিম ভাড়া লিখে ওই 15,000 টাকা ক্রেডিট হবে। ওই যে আমরা ক্রেডিট করি নগদের 6 তারিখে অগ্রিম ভাড়া লিখে আমরা 15,000 টাকা নগদের কলামে ক্রেডিট করেছি। আগের ব্যালেন্স যেটা 1,30,000 টাকা, এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট ব্যালেন্স মাইনাস করলে অবশিষ্ট থাকে 1,15,000 টাকা, ওইটা বর্তমানে নগদের ব্যালেন্স। এটা হলো আমাদের 6 তারিখ। 6 তারিখের পরে আমাদের যে লেনদেন আছে সেটা হচ্ছে 12 তারিখ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হলো 1200 টাকা। তো ইন্স্যুরেন্স প্রিমিয়াম কারবারের খরচ আমরা লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করেছি এটার। তাহলে যে দাবেদা করলে হয় ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের একটা খতিয়ানের গড় নগদের করতে আসেই, তো আমরা দেখে নিই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের খতিয়ানের করে সেটা নিয়েছি কিনা। এই যে আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাই ইন্স্যুরেন্সের সম্পর্কিত হিসাব হচ্ছে নগদান হিসাব। তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের কলামেই বিবরণে নগদান হিসাব লিখেই 12 তারিখে আমরা টাকাটা ইন্স্যুরেন্সে ডেবিট করেছি, ব্যালেন্সেও ডেবিট করেছি। এটা নগদ ক্রেডিট হবে। তাইলে এই লেনদেনে জমা নগদের খতিয়ানে এই লেনদেনে ইন্স্যুরেন্সের সম্পর্কিত লেনদেন হচ্ছে নগদান হিসাব। আমরা নগদান হিসাবে যাব। নগদান হিসাবের খতিয়ানে যদি আমরা যাই,
তাহলে নগদে আমরা 12 তারিখে ইন্স্যুরেন্স প্রিমিয়াম লিখেছি, লিখে নগদান হিসাবে ক্রেডিট করেছি আমরা 1200 টাকা। এখন ক্রেডিট করলে ডেবিটে ক্রেডিট মাইনাস হয়ে 1,13,800 টাকা আমাদের নগদের ব্যালেন্স রয়েছে। এটা হচ্ছে আমাদের 12 তারিখ। তার পরবর্তীতে আমাদের পরবর্তী লেনদেন হচ্ছে 15 তারিখ, 14 তারিখ 1 লক্ষ টাকা অফিস সরঞ্জাম ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করলেন। চুক্তি স্বাক্ষর এটা কোনো লেনদেন নয় বিধায় এটা আমাদের হিসাবে কোনো প্রভাব নেই, এটার জন্য খতিয়ান করতে হবে না। তার পরবর্তী তারিখ 16 তারিখ 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় করা হলো 1,20,000 নগদে 60%, দ্বারে 40%। এটার জন্য আমরা 1,20,000 টাকা থেকে 3% কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে আমাদের থাকে 1,20,000 টাকা 3% 3,600 টাকা বাদ দিলে থাকে 1,16,400 টাকা। ওই টাকাটা 60% নগদে পাবো, নগদ হবে ডেবিট, আর 40% দ্বারে সেটার জন্য দেনাদার হবে ডেবিট। আর দুইটার যোগফল বিক্রয় হিসাবে, যেহেতু বিক্রয় হিসাবে হবে ক্রেডিট যাবে করলে, তাইলে তিনটা হিসাবে নগদে এটার এফেক্ট হবে, দেনাদারে এটার এফেক্ট হবে এবং বিক্রয় হিসাবে তিনটা খতিয়ানে এটার এফেক্ট হবে। তাইলে 1,20,000 টাকার 3% বাদ দিলে 1,16,400 টাকার 60%, যেটা আমরা একটু আগে করে নিয়েছিলাম। আমরা এই যে আমরা এই ডেবিট ক্রেডিট ক নম্বরে আমরা করে নিয়েছিলাম 1,16,000 টাকার 1,20,000 টাকার 3% বাদ দিলে 1,16,400 টাকার 60%, 69,840 নগদান হিসাব ডেবিট, আর 40% 46,500 সেটা হচ্ছে দেনাদার হিসাব। ওই দুইটা হবে ডেবিট আর বিক্রয় হবে ক্রেডিট। তাইলে নগদের ডেবিটে আসবে এই দুইটি ডেবিটের কিন্তু একটা ক্রেডিট। নগদের ডেবিটে আসবে 69,840 বিক্রয় হিসাব লিখে জাবেদা করলে, তাইলে আমরা নগদে গেলাম, নগদের ডেবিট দিকে বিক্রয় হিসাব লেখে আসলো 69,840। এটা ডেবিটে যোগ করলে 1,83,640 টাকা হয়ে গেল। আর দেনাদার বাকি 40% হচ্ছে দেনাদার। দেনাদারে আমাদের 1,16,400 টাকার থেকে 69,840 টাকা বাদ দিলে বাকিটা হলো 40%। বাকি টাকাটা আমাদের দেনাদার হিসাবে আসবে, দেনাদারে ব্যালেন্সের পরেই আসলো 16 তারিখ বিক্রয় হিসাব লিখে। ওই যে 40% আসে 46,560, তাইলে আগেরটাও ডেবিট, ওই দুইটা যোগ করলে আগের 40,000 টাকার সাথে এই টাকা যোগ করলে মোট টাকা হয় 86,560 টাকা। আর দুইটা ডেবিটের একটা ক্রেডিট বিক্রয় হিসাব, আমরা বিক্রয় হিসাবে যাই, বিক্রয় হিসাবে দেনাদার হিসাব, নগদান হিসাব এবং দেনাদার হিসাব দুইটা হিসাবের সাথেই বিক্রয়ের সম্পর্ক। ওই যে নগদান হিসাবে আমরা আমাদের বিক্রয় ক্রেডিট হয়েছে 69,840, হ্যাঁ এটাই আসছে ব্যালেন্সের ক্রেডিটে। আর দেনাদার হিসাবে আসছে 46,560, এটাও আসছে ওইটা। আর এই যে দেনাদারের টাকা যোগ করলে হচ্ছে 1,16,400 টাকা মোট বিক্রয় হয়ে গেল। এটা হল গেল আমাদের 16 তারিখের আমাদের খতিয়ানের স্থানান্তর। তারপরে 16 তারিখের পরবর্তী তারিখ হচ্ছে 16 তারিখের পরবর্তী তারিখ হলো 18 তারিখ মালিক কর্তৃক 18 তারিখ মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলো 30,000 টাকা। আমরা জানি এটার জন্য উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাইলে উত্তোলনের কলামে যাবে আর নগদের কলামে যাবে। আমরা খতিয়ানে গেলাম, উত্তোলনের খতিয়ানে, এই যে উত্তোলনের খতিয়ান, উত্তোলন ডেবিট হবে নগদ লিখে, কারণ উত্তোলনের সম্পর্ক ছিল নগদের সাথে। নগদান হিসাব লিখেই এটা গেলো আমাদের 18 তারিখের পরে। সম্ভবত আরও 2টি তারিখের লেনদেন রয়ে গেছে আমাদের। 18 তারিখের ও 20 তারিখ একজন দেনাদারের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল। দেনাদারে যদি টাকা দেয় তে নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। একটা দেনাদার সম্পত্তি আদায় হয়েছে, নগদে রূপান্তর হয়েছে, নগদ বাড়ছে, দেনাদার কমছে। তে নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। তার নগদ এবং দেনাদার এই 30,000 টাকার এফেক্ট। নগদের ডেবিটের কলামে 30,000 টাকা, আর দেনাদারের ক্রেডিটের কলামে ওই 30,000 টাকা যাবে 20 তারিখে। তাহলে 20 তারিখে আমরা আগে নগদের কলামে আসলাম, দেনাদার লিখে ডেবিট হয়েছে 30,000 টাকা যোগ করে ব্যালেন্স হয়েছিল 1,83,640 টাকা। দেনাদার নগদের সম্পর্ক দেনাদারের সাথে, নগদ ওখানে ডেবিট হয়েছে। দেনাদারে গিয়া নগদ লিখে ক্রেডিট হবে ওই 30,000 টাকা, দেনাদার পরিশোধ হয়ে গেছে। ওই যে নগদান হিসাব লিখে ক্রেডিট হয়েছে 30,000 টাকা বিয়োগ করে ব্যালেন্স 56,560 টাকা রয়েছে আমাদের 20 তারিখে। তারপরে 20 তারিখের পরবর্তীতে আমাদের যে লেনদেন আছে সেটি হচ্ছে 22 তারিখ। প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় 5,000 টাকা। তাইলে এটা জাবেদা করলে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য বিলের কলামে ডেবিট হবে, বিক্রয়ের কলামে ক্রেডিট হবে। তাইলে আমরা প্রাপ্য বিলের কলাম এবং বিক্রয়ের কলাম, আমরা প্রাপ্য বিলের কলামটা আগে দেখে নেই। এই যে প্রাপ্য বিলে বিক্রয় হিসাব লিখে ডেবিট হয়েছে 5,000, ব্যালেন্স হয়েছে 5,000। আর বিক্রয় 5,000 টাকা, প্রাপ্য বিল লিখে ক্রেডিট হবে। তাহলে বিক্রয় হিসাবে ওই যে প্রাপ্য বিল লিখে 5,000 টাকা ক্রেডিট হয়েছে, ক্রেডিটে যোগ হয়ে 1,21,400 টাকা হয়েছে।
এটা গেছে 22 তারিখের লেনদেন। 22 তারিখের লেনদেনের পরে আর সর্বশেষ আরেকটা মালিকের বড় মেয়ে জীবন বিমার প্রিমিয়াম বাবদ পরিশোধ 10,000 টাকা। মালিকের মেয়ের প্রিমিয়াম পরিশোধ মানে মালিকের উত্তোলন। এখানে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলনের কলামে ডেবিট হবে, নগদের কলামে ক্রেডিট হবে 25 তারিখের লেনদেন। তাইলে নগদে ক্রেডিট হবে উত্তোলন লিখে, এই যে নগদে উত্তোলন লিখে আমরা ক্রেডিট করেছি 10,000 টাকা, মাইনাস করে ব্যালেন্স রয়েছে 1,73,640 টাকা। আর উত্তোলনে ডেবিট হবে ওই 10,000 টাকা। তাইলে উত্তোলন হিসাব কলামে গেলাম, উত্তোলনের কলামে আমরা নগদান লিখে ডেবিট করলাম 10,000, 30 আর 10 যোগ করলে ডেবিটে যোগ হয় 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের 25 তারিখের লেনদেন। তারপরে সর্বশেষ একটা লেনদেন রয়েছে সম্ভবত 28 তারিখের লেনদেন, সেটি হচ্ছে অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাসের মেয়াদ অতিক্রম হয়েছে। আমরা ভাড়া 3 মাসে 15,000 টাকা দিয়েছিলাম অগ্রিম ভাড়া হিসেবে, সেটা ছিল। এখন যত টাকা অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হবে, ভাড়ার অগ্রিম ভাড়া একটা অগ্রিম খরচ সম্পদ কমবে আর খরচ বাড়বে, সেক্ষেত্রে ভাড়া হিসাব ডেবিট হবে আর অগ্রিম ভাড়া ক্রেডিট হবে। তাহলে অগ্রিম ভাড়ার কলাম আর ভাড়ার কলাম এটার এফেক্ট। তাইলে আমাদের ভাড়া হিসাব ডেবিট আর অগ্রিম ভাড়া হিসাব, এই যে ভাড়া হিসাবে ডেবিট হয়েছে, অগ্রিম ভাড়া পেয়ে 5,000 বলে 5,000 টাকা ব্যালেন্সে আসছে। আর অগ্রিম ভাড়া গিয়ে ওই 5,000 টাকা ক্রেডিট হবে আমাদের। অগ্রিম ভাড়া, এই যে অগ্রিম ভাড়া ওই 5,000 টাকা ক্রেডিট হয়েছে, 15,000 থেকে 5,000 মাইনাস হলে রয়েছে 10,000 টাকা। এগুলো আমাদের খতিয়ানের সবটি আমরা করে নিয়েছি। আমি তোমাদেরকে আরেকটু বোঝানোর জন্য বলতে চাই, আমি প্রতিটা লেনদেন স্ব খতিয়ানকে কীভাবে ট্রান্সফার হয় সেটা আমি বুঝিয়েছি। কিন্তু আমরা ইচ্ছা করলে ওই যে লেনদেন থেকে খুঁজে আমরা নগদের সাথে সম্পর্কিত লেনদেনগুলোকে আলাদা করেই আমরা একসাথে নগদানের সাথে খতিয়ান আমরা করতে পারি। তারপরে অফিস সরঞ্জামের খতিয়ান আমরা আলাদাভাবে দেখে খুঁজে করে নিতে পারি। আর আমরা লেনদেনের ধারাবাহিকভাবে করলে আমরা আগে কী নামের শখ করতে হবে সেগুলো দেখে শখগুলো যদি আগে করে নিই, তাহলে কোন লেনদেনে যে কোন খতিয়ানে এফেক্ট হবে ওই খতিয়ানগুলোতে আমরা পোস্টিং দিয়ে দিলে একসময় সবগুলো খতিয়ান করা আমাদের শেষ হয়ে যাবে। এটি হচ্ছে তোমাদের গ নম্বরের সমাধান। আমার বিশ্বাস তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদেরকে স্ক্রিনে তোমাদের 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল এটার আমি পূর্ণাঙ্গ সলিউশন করে দিলাম। তো তোমাদেরকে এটা তো তিনটি রিকোয়ারমেন্ট, 4টি রিকোয়ারমেন্টের মধ্যে হিসাব চক্রের দাপের যে চিত্র সেটা তো আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের কাছে আমি তুলে ধরেছি, সেটাই আর আজকে সমাধানে আনলাম না। বাকি 3টি অল্প সময়ের ভিতরে খুব 30 মিনিট বা 35 মিনিটের ভিতরে সীমাবদ্ধ রাখা সম্ভব নয়। আমি সবগুলো খতিয়ান করে দিয়েছি এবং খতিয়ান করতে গিয়ে অনেক সময় লেগেছে। এবং আমার বিশ্বাস তোমাদের যদি খতিয়ান বুঝতে আমি কম সময়ের ভিতরে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, না হলে রেকর্ড অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য আমি তোমাদেরকে যেটি বলতে চাই যে তোমার খতিয়ান বুঝতে যদি এরপরেও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি সেটি আলাদাভাবে আমি আরেকটা খতিয়ান ক্লাস করে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের কারো সমস্যা হলে ফোনেও যোগাযোগ করতে পারো আমার সাথে। আমার মোবাইল নম্বর তো তোমাদের অনেকের কাছে আছেই। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝে নিয়েছো। এটা হিসাবের প্রথম দিকের বিষয়, ওই যে লেনদেনের বিশ্লেষণ বা টেবুলার অ্যানালাইসিস, লেনদেনের প্রভাব বিশ্লেষণ, দ্বৈত সত্তায় বিশ্লেষণ, এই যে বিষয়গুলো এটা জাবেদার সংশ্লিষ্ট বিষয়। আশা করছি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। আমি তোমাদেরকে আমাদের সাধ্যমতো দূরে থেকে যতটুকু আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার। এরপরেও তোমাদের কোনো প্রয়োজন হলে যোগাযোগ করবে। আর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আশা করছি আমি নতুন একটি অধ্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি। আমি পরবর্তী অধ্যায় থেকে তোমাদের 2022 সালের জন্য যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে চ্যাপ্টারের যে অংশগুলোকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তার পরবর্তী অংশের যে কোনো অংশ থেকে আমি তোমাদেরকে ক্লাস নেব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আর আমি বিদায়ের আগে আবারও তোমাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করে আবারও তোমাদেরকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।